দেখো তোমাদের যে আমরা ক্লাসটা আগের দিন করেছিলাম সেখানে আমরা কি ডিসকাস করা স্টার্ট করেছিলাম না, ট্রান্সফরমার কিভাবে প্রোটেকশন করা যায়। ট্রান্সফরমারের প্রোটেকশন সম্পর্কে আমরা আলোচনা স্টার্ট করেছিলাম। তো এখন আগের দিন আমরা কি কি ধরনের ফল্টস মেনলি ট্রান্সফরমারের মধ্যে হতে পারে এবং সেই ধরনের ফল্টস গুলোকে কিভাবে আমরা রেকটিফাই করতে পারি তার একটা একটা বেসিক ডিসকাশন আগের দিন হয়েছিল। মানে কি কি পদ্ধতিগুলো আমরা খালি নামগুলো জেনেছিলাম এবং ডিটেলস আমরা এখনো জানিনি। তো ডিটেলস আমরা একটা রিলে সম্পর্কেই জেনেছিলাম। সেই রিলেটার নাম কি? সেই রিলেটার নাম হচ্ছে আহ, আমাদের বুখোলজ রিলে। ঠিক আছে, বুখোলজ রিলে এইটা আমরা আগের দিন দেখেছিলাম। এবার এই বুখোলজ রিলের মাধ্যমে আমরা কি করতে পারি না, ট্রান্সফরমারের মধ্যে যদি ইন্টারনাল কোনো ফল্টস আসে, ইন্টারনাল যদি কোনো ফল্ট ট্রান্সফরমারের মধ্যে চলে আসে, অর্থাৎ কিনা ট্রান্সফরমারের যদি ইন্টার টার্ন কোনো শর্ট হয়ে যায়, অথবা ট্রান্সফরমারের যে কোর আছে সেখানে যদি কোনো রকম কোনো হটস্পট ফরমেশন হয়ে যায়, তাহলে সেই ধরনের ফল্টগুলোকে আমরা অ্যাট অ্যান আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারি। আর্লি স্টেজেই সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি এবং তার জন্য বুখোলজ রিলের মধ্যে আমাদের দু ধরনের সিস্টেম থাকে, একটা হচ্ছে বুখোলজ অ্যালার্ম আর একটা হচ্ছে বুখোলজ ট্রিপ। যদি ফলটা খুবই প্রাথমিক পর্যায়ে থাকে এবং সেক্ষেত্রে কেবলমাত্র যে যে অ্যামাউন্ট অফ ডিটোরিয়েশন হবে অয়েলের তার জন্য বা ডিকম্পোজিশন হবে তার জন্য যতটা গ্যাস তৈরি হচ্ছে, দ্যাট ইজ অনলি সাফিসিয়েন্ট টু ক্রিয়েট অ্যান অ্যালার্ম। ঠিক আছে, সেটার জন্য কেবলমাত্র একটা অ্যালার্ম তৈরি হবে। এবং যদি ফলটা খুবই মেজর হয় সেক্ষেত্রে আমাদের যে নিচের যে সুইচটা ছিল, অর্থাৎ বুকল রিলে ট্রিপ সিগন্যালকে অ্যাক্টুয়েট করবার জন্য যে সিস্টেমটা ছিল সেটাও অ্যাকচুয়েটেড হবে। সেক্ষেত্রে সেটা কখন হবে, যদি কোনো ফল্ট মেজর অ্যামাউন্ট অফ ফল্ট হয় এবং অর্থাৎ প্রচুর অ্যামাউন্ট অফ গ্যাস যদি জেনারেট হয়, যেটা কিনা নিচের যে আমাদের যে নিচের যে ফ্ল্যাগটা ছিল সেটাকে তার পজিশন থেকে সরিয়ে দেবে এবং তার ফলে নিচের যে মুঘল ট্রিপ তার জন্য যে আমাদের মার্কারি সুইচ আছে তার কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। এটা আগের দিন আমরা ডিসকাস করেছি। এবার এই বুখোলজ রিলের যে কিছু অ্যাডভান্টেজও আছে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ঠিক আছে, বুখোলজ রিলেটা কি? এটা খুবই সিম্পল একটা প্রোটেকশন। প্রথম অ্যাডভান্টেজ যদি আমরা দেখি বুখোলজ রিলে তার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই সিম্পল একটা প্রোটেকশন। ঠিক আছে, খুব একটা জটিলতা কিন্তু এর মধ্যে নেই। খুবই সিম্পল ওয়েতে আমরা ট্রান্সফরমারের মধ্যেকার একটা ফল্ট তাকে ডিটেক্ট করতে পারছি। তো অ্যাডভান্টেজ বলতে গেলে এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রচন্ড সিম্পল একটা প্রোটেকশন সিস্টেম। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা ইনসিপিয়েন্ট ফল্ট যদি হয়, মানে ইন্টারনাল কোনো ফল্ট যেটা কিনা আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারছি, এটাও একটা সুবিধা। এক নম্বর হচ্ছে এটা সিম্পল রিলে, আর দ্বিতীয়ত হচ্ছে এটার আমরা ইনসিপিয়েন্ট ফল্ট ডিটেক্টেড অ্যাট অ্যান আর্লি স্টেজ। ইনসিপিয়েন্ট ফল্টস ডিটেক্টেড অ্যাট অ্যান আর্লি স্টেজ। incipient faults detected at an early stage. এবার এই আর্লি স্টেজে যদি কোনো ফল্ট হয় তাহলে আমরা সেই মতো ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিতে পারি। যদি দেখি ট্রান্সফরমারের অয়েল ডিটোরিয়েট করে গেছে, সেক্ষেত্রে ট্রান্সফরমারের অয়েলকে রিপ্লেস করা যেতে পারে, যাতে করে ট্রান্সফরমারের টোটাল আউটেজ হবে না। একটা এমন পর্যায়ে যদি ফল্টটা ধরা পড়ে যখন হয়তো ট্রান্সফরমারটা টোটাল আউটেজই হয়ে যেতে পারে, যদি আমরা বুকল জিলেকে অগ্রাহ্য করে থাকি। ঠিক আছে, এবারে ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রথম কথা এর, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বুকল জিলের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে আমরা বলতে পারি যে এই ধরনের যে রিলে এটা কি আমাদের ড্রাই টাইপ ট্রান্সফরমারে কাজ করবে? না, তা কিন্তু করবে না। কারণ এই যে অপারেশন এটা টোটালটাই ডিপেন্ড করছে কিন্তু অয়েলের উপরে। অয়েল ইমার্স পজিশনে বুকল রিলেটা থাকছে এবং অয়েলটা লেভেল নিচে নেমে যাচ্ছে যখন প্রেসার জেনারেট হচ্ছে বা গ্যাস জেনারেট হচ্ছে, তখন অয়েল লেভেলটা ডাউন হয়ে যাচ্ছে। তার মানে অয়েল যদি না থাকে সে ধরনের ট্রান্সফরমারে কিন্তু বুকল রিলে কোনো কাজ করবে না। তাহলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা বলতে পারি এটা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল টু অনলি ফর অয়েল ইমার্স টাইপ, অনলি ফর অয়েল টাইপ ট্রান্সফরমার। ঠিক আছে, ড্রাই টাইপ ট্রান্সফরমারে কিন্তু বুকল দিলে কাজ করে না। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ কি? দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে
যদি ট্রান্সফরমারের মধ্যে অয়েল লেভেল কম থাকে, ঠিক আছে, ট্রান্সফরমারের মধ্যে যদি অয়েল লেভেলটা কম থাকে, অয়েল লেভেল যতদূর পর্যন্ত আছে, ঠিক আছে, অয়েল ট্রান্সফরমারের মধ্যে অনেক সময় কমেও যেতে পারে, ঠিক আছে, তো অয়েল লেভেল যতটা পর্যন্ত আছে ততটা লেভেল জন্যই কিন্তু এটা প্রোটেকশনটা কাজ করবে। এবার তার থেকে যদি উপরে কোনো জায়গায় কোনো ফল্ট হয়ে থাকে সেটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে, মানে অয়েল লেভেল যতটুকু অংশ আছে ততটুকু অংশের জন্য এটা কার্যকরী হবে, কিন্তু তারপরে যদি কোনো কেবল পার্ট থাকে, কানেক্টিং কেবলস যদি কিছু থাকে, সে সমস্ত জায়গায় ফল্ট হলে কিন্তু এ ধরনের রিলে কোনো রকম ফাংশন করবে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে যে এই ধরনের রিলের অপারেশনটা কিন্তু স্লো, বুকোলজ রিলের অপারেশনটা স্লো থাকে, ঠিক আছে। আমাদের যে পাওয়ার ট্রান্সফরমার, অনেক হাই রেটিং এর ট্রান্সফরমার এমনও তো হয় যেগুলো হচ্ছে খুবই প্রচন্ড হাই রেটিং এর, এবং সেখানে যদি খুব কম সময়ের জন্য ফল্ট কারেন্ট ফ্লো করে, সেটাই কিন্তু ট্রান্সফরমারকে ড্যামেজ করে দিতে পারে, ঠিক আছে। তো এই ধরনের রিলের অপারেশনটা কিন্তু খুবই স্লো হয়, মিনিমাম অপারেটিং টাইম হচ্ছে 0.1 সেকেন্ড, এটাও স্লো বলা চলে, ঠিক আছে, 0.1 সেকেন্ড লাগে, মানে কোনো একটা ফল্ট হলো, সেটা থেকে গ্যাস জেনারেট হলো, গ্যাস জেনারেট হয়ে বুকোলজ রিলেকে ট্রিপ করালো, তো এই টোটাল প্রসেসটা হতে অন্ততপক্ষে মিনিমাম 0.1 সেকেন্ড সময় লাগে। অ্যাভারেজ বলা যেতে পারে যে অ্যাভারেজ টাইম যেটা লাগে, অ্যাভারেজ টাইম সেটা হচ্ছে 0.2 সেকেন্ডের মতো, ঠিক আছে। তো এই এতটা সময় কিন্তু একটা ট্রান্সফরমার প্রোটেকশনের ক্ষেত্রে, বড় রেটিং এর ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা কিন্তু একটা বেশি সময়ই বলা চলে। তো এই অপারেশন অফ দিস বুকোলজ রিলে এটাকে স্লো বলা হচ্ছে, মানে আমাদের যে অ্যাকচুয়াল আরো যে রিলে থাকে, মানে অন্যান্য যে আরো সেন্সিটিভ রিলে, সেগুলো কিন্তু যেগুলো কারেন্ট অ্যাকচুয়েটেড সেগুলো হয়তো মিলি সেকেন্ডে অপারেট করে, হ্যাঁ, ফিউ মিলি সেকেন্ডস, সেখানে কিন্তু এটা 0.1 সেকেন্ড, এটা একটু কম্পারেটিভলি স্লো বলা চলে এই ধরনের রিলেকে। তো এগুলো হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ যেগুলো হচ্ছে বুকোলজ রিলের ক্ষেত্রে, যে বুকোলজ রিলের অপারেশন আমরা আগের দিন দেখেছি, তো সেটার ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজিয়াস পয়েন্টস গুলো, ঠিক আছে। এবার হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে বুকোলজ রিলে ছাড়াও ইন্টারনাল ফল্ট ডিটেকশনের জন্য আরেক ধরনের রিলে ইউজ করা হয়। তো সেই রিলের নাম হচ্ছে সাডেন প্রেসার রাইজ রিলে, ঠিক আছে, সাডেন প্রেসার রাইজ রিলে অথবা এসপিআর রিলে, ঠিক আছে। এটা হচ্ছে আরেক ধরনের প্রোটেকশন সিস্টেম। এটা কি কাজ করে না, ট্রান্সফরমারের মধ্যে যদি ইন্টারনাল কোনো আর্কিং হয়, মানে ট্রান্সফরমারের ভেতরে ধরো ট্রান্সফরমার এরকম আছে, ট্রান্সফরমারের বডিটা আমরা শো করছি, ট্রান্সফরমারের ভেতরে আমাদের কোর আছে এবং কোর ছাড়া ওয়াইন্ডিংস আছে, সেখানে আমরা ভোল্টেজ একদিকে সাপ্লাই করছি, অন্য দিক থেকে ভোল্টেজ কালেক্ট করছি। তো ট্রান্সফরমারের ভেতরে ধরো কোনো ইন্টারনাল আর্কিং হলো, আর্কিং কেন হবে, আর্কিং হতে পারে কোনো জায়গায় কোনো শর্টিং হয়েছে, ইন্টারনাল শর্টিং, তার জন্য কোনো আর্কিং হচ্ছে। এবার সেই ধরনের আর্কিং যেরকম আগের মানে বুকোলজ রিলের ক্ষেত্রে যে হিটটা জেনারেট হয়েছিল সেটা কি জন্য হয়েছিল, ইন্টার টার্ন কোনো শর্ট সার্কিট অথবা ট্রান্সফরমারের যে কোর আছে সেখানে কোনো হটস্পট তৈরি হচ্ছে, এইরকম কোনো ইন্টারনাল ফল্ট যেগুলোকে আমাদের কোনো ওভার কারেন্ট রিলে অথবা আমাদের আর্থ ফল্ট রিলে এরা সেন্স করতে পারে না, সেই রকম কোনো ফল্টের জন্য ধরো কোনো একটা আমাদের এর ভেতরে হিউজ অ্যামাউন্ট অফ হিট তৈরি হচ্ছে। এবার সেই হিউজ অ্যামাউন্ট অফ হিট তৈরি হওয়ার ফলে ট্রান্সফরমারের অয়েল ডিটোরিয়েট করছে, এবং সেই অয়েলের ডিটোরিয়েশনের সঙ্গে সঙ্গে কিছু গ্যাস জেনারেটেড হচ্ছে, সেই গ্যাসকে বা গ্যাসের সেই প্রেসারকে কাজে লাগিয়ে বা গ্যাসের মুভমেন্টকে কাজে লাগিয়ে আমরা একটা রিলে দেখেছি, সেটা হচ্ছে বুকোলজ রিলে, সেটা তো থাকছেই, গ্যাস অ্যাকচুয়েটেড একটা রিলে। কিন্তু সেটা ছাড়াও ব্যাকআপ হিসাবে আরেক ধরনের প্রোটেকশন সিস্টেম ট্রান্সফরমারের মধ্যে রাখা হয়, সেটার নাম হচ্ছে কি এই রিলেটা, অর্থাৎ হাই সাডেন প্রেসার রাইজ রিলে, সাডেন প্রেসার রাইজ রিলে, এটা হচ্ছে সেপারেট আরেকটা প্রোটেকশন যেটা কিনা ট্রান্সফরমারের মধ্যে যে বুকোলজ রিলে সেটা ছাড়াও একটা ব্যাকআপ প্রোটেকশন হিসাবে থাকছে। তো কি বলছে দেখো, যখন কোনো ইন্টারনাল আর্কিং হচ্ছে তার জন্য কি হচ্ছে, ইন্টারনাল আর্কিং এর জন্য যে সারাউন্ডিং লিকুইডস যেটা আছে সেটা ভেপোরাইজড হয়ে যাচ্ছে, মানে যে জায়গায় আর্কিংটা হচ্ছে ট্রান্সফরমারের ভেতরে ধরো কোনো জায়গায় কোনো আর্কিং হলো, হ্যাঁ, ট্রান্সফরমারের ভেতরে কোর আছে এবং আমাদের যেটা আছে ওয়াইন্ডিংস গুলো আছে, তো সেখানে কোনো ইন্টারনাল আর্কিং এর জন্য ধরো হিউজ অ্যামাউন্ট অফ হিট এখানে জেনারেট হয়েছে। এবার সেই হিটের জন্য কি হচ্ছে, এর ভেতরে যে অয়েলটা ছিল সেই অয়েলটা ভেপোরাইজ হয়ে গেছে। অয়েল ভেপোরাইজ যদি হয়ে যায়, অয়েল ভেপোরাইজ হলে কি হবে, একটা গ্যাস তৈরি হবে এবং এর ভেতরে সেটা গ্যাসিয়াস এলিমেন্টে পরিণত হবে। লিকুইড থেকে যদি ভেপোরাইজ হয় তাহলে সেটা গ্যাসে পরিণত হবে। এবার সেই যে গ্যাস, সেই প্রেসারটা কোথায় থাকলো, ভেতরে থাকলো, ট্রান্সফরমারের ভেতরে থাকলো। এবার সেই হিউজ অ্যামাউন্ট অফ যে প্রেসার সেটা তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, গ্যাস যেটা তৈরি হচ্ছে সেটা তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে।
এবং উপরের দিকে গিয়ে ট্রান্সফরমারের ওপরে একটা সিস্টেম রাখা থাকে এরকম জায়গায়, সেটা হচ্ছে সাডেন প্রেসার রাইজ রিলে এখানে রাখা থাকে, ঠিক আছে, সাডেন প্রেসার রাইজ রিলে। তো গ্যাস যখন জেনারেট হচ্ছে তাকে এই দিক দিয়ে যেতে হবে, সাডেন প্রেসার রাইজ রিলেটা ট্রান্সফরমারের উপরে এরকম ভাবে মাউন্ট করা থাকে। এবার হচ্ছে যদি কোনো ফল্ট না থাকে, নর্মাল কন্ডিশনে থাকে, নর্মাল কন্ডিশনে থাকলে কোনো লিকুইড এরকম ভেপোরাইজ হওয়ার ব্যাপার নেই। নর্মাল কন্ডিশনে যদি ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারের ভেতরে কোনো আর্কিং যদি না হয়, তাহলে লিকুইড অয়েল যেরকম আছে সেরকম থাকবে, কোনো অতিরিক্ত গ্যাস জেনারেট হবে না। কিন্তু যদি কোনো আর্কিং হয় সেক্ষেত্রে কি হচ্ছে, সেই হিউজ অ্যামাউন্ট অফ হিটের জন্য এর ভেতরে যে ট্রান্সফরমার যে অয়েলটা আছে সেটা ভেপোরাইজড হয়ে যাচ্ছে সেই জায়গাকার জন্য, এবং সেই ভেপোরাইজড যে গ্যাস সেটা একটা হিউজ প্রেসার ক্রিয়েট করছে এবং সেটা আপওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে। এবার সেই আপওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে যেটা, সেটা কার মধ্যে দিয়ে হবে না, এই সাডেন প্রেসারাইজ রিলে বলে একটা যন্ত্র এখানে রাখা থাকে, যেটা কিনা এই প্রেসার যদি কোনো জেনারেটেড হয়, অতিরিক্ত প্রেসার, সাডেন প্রেসার, সেটা যদি ডিটেক্টেড হয় সেই অনুযায়ী এটা ট্রান্সফরমারকে ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দেবে, অর্থাৎ ট্রান্সফরমারকে যে সার্কিট ব্রেকারের মাধ্যমে চালানো হচ্ছে সেই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা দেখব যে এর ভেতরে কি থাকছে, হাউ দিস এসপিআর ফাংশনস। ঠিক আছে, এসপিআর বা সাডেন প্রেসার রাইজ রিলে এটা কিভাবে ফাংশন করে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু বুখোলজ রিলের সঙ্গে একটা অ্যাডিশনাল একটা প্রোটেকশন সিস্টেম। বুখোলজ রিলেও যে ফাংশন করে এটাও প্রায় অনুরূপ ফাংশনই করছে, কিন্তু এটা হচ্ছে আর একটা অ্যাডিশনাল প্রোটেকশন আদার দ্যান দ্য বুখোলজ প্রোটেকশন। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আমাদের এর ভেতরে ফাংশনিংটা কিভাবে হচ্ছে। দেখো ট্রান্সফরমারের ভেতরে ট্রান্সফরমার এই যে রিলেটা, এই রিলেটা কোথায় লাগানো আছে বললাম, এটা হচ্ছে ট্রান্সফরমারের ট্যাঙ্কের ওপরে এরকম একটা জায়গায় লাগানো আছে। ঠিক আছে, তো যে সাইড ভিউ থেকে আমরা দেখছি, মানে এটা হচ্ছে ধরো ট্রান্সফরমারের ট্যাঙ্কটা এরকম ছিল, ঠিক আছে, এই সাইডে ট্রান্সফরমারের ট্যাঙ্কটা এরকম ছিল, সেখানে আমাদের এরকম লাগানো আছে, মানে একটু আমরা ধরো ছবিটাকে টিল্ট করে নিয়েছি, মানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমরা ঘুরিয়ে ছবিটাকে দেখছি, এরকম ভাবতে পারো। ঠিক আছে, তো এখন দেখো এই ছবিতে কি আছে, এখানে বলছে এই অংশটা, এই অংশটা হচ্ছে ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড, ফ্রম টু দা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড আছে। এবার হচ্ছে এখানে থাকে আমাদের কি, কয়েকটা বেলো থাকে, বেলো, বেলো কি করে, প্রেসারকে সেন্স করে। ঠিক আছে, প্রেসার সেন্স হলে এর ভলিউম চেঞ্জ হয়। ঠিক আছে, বেলো হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমরা মেজারমেন্টে বা ইনস্ট্রুমেন্টেশনে তোমরা পড়ে থাকবে। বেলো হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রেসারের জন্য এটার ভলিউম বা আকৃতিগত পরিবর্তন ঘটে, বেলো। তো এখানে দেখো এই একটা বেলো আছে, এটা হচ্ছে একটা বেলো, এই যে আমার এইরকম শেপ করে দেওয়া আছে, দেখো এইরকম খাঁজ কাটা মতো শেপ আছে। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে কি, এটাকে বলা এইরকম শেপের একটা জিনিস, বা এইদিকেও এরকম খাঁজ কাটা মতো আছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে, এটা হচ্ছে বেলো। ঠিক আছে, কি হয় যখন এর মধ্যে কোনো প্রেসারের কোনো সাডেন চেঞ্জেস হয় বা এর উপরে কোনো প্রেসার পড়ে, তখন এর ভলিউমের চেঞ্জেস ঘটে। তো এইখানে দেখো এই একটা বেলো আছে, এটা হচ্ছে আমাদের কি বেলো, এটা হচ্ছে সেন্সিং বেলো। মানে যদি ট্রান্সফরমারের ভেতরে কোনো ইন্টারনাল আর্কিং হয় এবং আর্কিং হওয়ার জন্য সেখানকার যে অয়েল সেটা ভেপোরাইজড হয়ে যায় এবং তার ফলে একটা প্রেসার ক্রিয়েটেড হয়, সেই প্রেসারটা এসে কোথায় পড়বে, এইখানে এসে পড়বে ট্রান্সফরমার ট্যাঙ্ক থেকে প্রেসারটা, যেখানে আমার এই রিলেটা লাগানো আছে সেখানে এসে পড়বে। তার মানে এখানে এসে প্রেসারটা পড়লো, ধরো এই প্রেসার যদি এখানে এসে পড়ে তাহলে কি হবে, এই বেলো যেটা আছে তার আকৃতিগত চেঞ্জ হবে। ঠিক আছে, এই বেলোটা কি মেটেরিয়ালের তৈরি? বেলোটা জেনারেলি ফসফর ব্রোঞ্জ এই জাতীয় মেটাল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ফসফর ব্রোঞ্জ জাতীয় মেটাল। তো এর এর আকৃতির পরিবর্তন ঘটে এবং এর ভেতরে দেখো একটা অংশ আছে, এটা হচ্ছে একটা কি আছে, সিলিকন ফ্লুইড, এটা হচ্ছে ড্যাম্পার। মানে তোমরা ড্যাম্পারের নাম শুনেছো, যেটা কিনা ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, ইন জেনারেল ট্রান্সফরমার যখন চলে নর্মালিও তো একটা ভাইব্রেশন ঘটে, ঘটে কিনা, ট্রান্সফরমারের কোর একটা ভাইব্রেট করে,
তার জন্য একটা ভাইব্রেশন ঘটে। তো সেই ভাইব্রেশনের থেকে বাঁচানোর জন্য একটা ড্যাম্পার থাকে, সেই ভাইব্রেশনটাকে কম করার জন্য, যাতে এটা কোনো অকারণে কোনো একটা এর আকৃতিগত পরিবর্তন না হয়, সেটাকে অ্যাবজর্ব করবার জন্য এখানে একটা ড্যাম্পার ফ্লুইড হিসাবে সিলিকন ফ্লুইড, এটাকে বলা হচ্ছে সিলিকন ফ্লুইড, সেটা ভেতরে রাখা আছে। এটা বেলোর ভেতরেই আছে। ধরো এটা ধরো বেলোর ভেতরে এরকম একটা সিলিকনের ফ্লুইড আছে, যেটা মেনলি ফর ড্যাম্পিং পারপাস। এবার যখন এখানে এসে ধরো প্রেসারটা পড়ছে, গ্যাসের প্রেসার যখন এখানে এসে পড়লো, তখন এই বেলোর আকৃতিগত চেঞ্জ হবে। এবং এই যে বেলো, এই বেলোর প্রেসার সেটা কোথা দিয়ে ট্রান্সফার হচ্ছে দেখো, এর কাছে দুটো রাস্তা আছে। যখন এখানে দুটো রাস্তা আছে, গ্যাসটা তো এদিক দিয়ে আসবে, এবার গ্যাস যেটা আছে তার কাছে যাওয়ার দুটো রাস্তা, এখানে দুটো প্যারালাল পাথ আছে। হ্যাঁ, একটা হচ্ছে এই দিকের রাস্তা, আমি এটাকে দেখাই, এইটা একটা রাস্তা আছে, ঠিক আছে, আর এইটা আর একটা রাস্তা আছে, দুটো রাস্তা আছে। গ্যাসটা এখান দিয়ে ধরো এলো, বেলোর ওপরে প্রেসার ক্রিয়েট করে গ্যাস এলো, এবং সেটা দুটো রাস্তা দিয়ে যাওয়ার আছে, একটা হচ্ছে এই রাস্তাটা আর একটা হচ্ছে এই রাস্তাটা। এখানে আবার দুখানা অ্যাডিশনাল বেলো আছে, ঠিক আছে। এটা ছিল আমার সেন্সিং বেলো, এই যে বেলোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্সিং বেলো। এখানে আবার দুখানা কন্ট্রোল বেলো আছে, এই একটা বেলো এখানে দেখতে পাচ্ছ, আর এইরকম খাঁজ কাটা মতো অংশ আছে, এটা একটা কন্ট্রোল বেলো। আর এইখানে আর একটা এরকম বেলো আছে, এটাও আর একটা কন্ট্রোল বেলো, ঠিক আছে। মানে কি, এখান দিয়ে যে গ্যাস এটা এলো, সেটা এসে দুটো রাস্তা দিয়ে যেতে পারে, একটা হচ্ছে এই কন্ট্রোল বেলো আর একটা হচ্ছে এই কন্ট্রোল বেলোর মধ্যে দিয়ে যেতে পারে। এবং এই কন্ট্রোল বেলো দুটোকে যুক্ত করে দেখো একটা কি আছে, একটা আছে আমাদের প্রেসার ব্যালেন্স বিম রাখা আছে। দেখো কন্ট্রোল যে বেলো আছে, কন্ট্রোল বেলো দুটোকে যোগ করে আমাদের রাখা আছে কি একটা, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রেসার ব্যালেন্স বিম। প্রেসার ব্যালেন্স বিম এরকম শেপের একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ দুটো বেলোর সঙ্গে এরকম ভাবে যুক্ত আছে বেসিক্যালি। এটা বিমের, এটা হচ্ছে ধরো একটা পয়েন্ট, বিমটার একটা এদিক আর একটা হচ্ছে এই দিক, এবং এটার সঙ্গে যুক্ত আছে একটা আমার প্রেসার সেন্সিং বেলো, মানে কন্ট্রোল বেলো বেসিক্যালি। এইদিকে একটা যুক্ত আছে, আর এইদিকে আর একটা এইদিকে আর একটা কন্ট্রোল বেলো এরকম যুক্ত আছে। তো বেসিক্যালি আমাদের যে প্রেসার ব্যালেন্স বিম, এটা কি করবে, এই দুটোর বেলোকে ব্যালেন্স করে রাখবে। কখন ব্যালেন্স করে রাখবে না, নর্মাল অপারেটিং কন্ডিশনে এটা ব্যালেন্সড কন্ডিশনে থাকবে। যদি এখান দিয়ে কোনো ইন্টারনাল ফল্ট না থাকে, ফল্ট না থাকলে তো গ্যাস তৈরি হবে না, গ্যাস তৈরি না হলে এখানে এসে কেউ চাপ সৃষ্টি করবে না, এবং তখন আমার এই প্রেসার ব্যালেন্স বেলো কি করবে না, এই দুটো কন্ট্রোল বেলোকে ব্যালেন্স করে রাখবে। এবার এখানে আরো একটা ব্যাপার আছে, দেখো এই দিকের যে আমার বেলোটা দেখতে পাচ্ছি, এই বেলোটা, এই যে বেলোটা, এখান দিয়ে যে গ্যাসটা যাওয়ার জন্য একটা একটা ড্রেন হোল আছে। হ্যাঁ, এই কত 1/8 ইঞ্চির একটা ডায়ামিটারের একটা হোল এখানে আমাদের আছে। এবং এই যে আমাদের বেলো, সেটা কিন্তু সেই বেলোর মধ্যে কিন্তু অরিফিস বা এই হোলের মধ্যে দিয়ে গ্যাসটা ইজিলি যেতে পারে। কিন্তু কিন্তু এইখানে এই যে বেলোর জন্য তার যে অরিফিস, সেটা কিন্তু ওপেন নয়, এরকম আমার সিম্পল ওপেনিং এখানে কিন্তু নেই। দেখো এখানে বলছে কি, যে এই জায়গাটা পড়ো, ওয়ান বেলো সেন্সেস প্রেসার চেঞ্জ থ্রু এ ভ্যারিয়েবল স্মল অরিফিস হোয়াইল আদার ইউজেস এ ফিক্সড লার্জার অরিফিস। ঠিক আছে, অরিফিস মানে তোমরা ভাবতে পারো একটা হোল টাইপের, ঠিক আছে। তার মানে এই যে একটা বেলোকে কিন্তু আমরা যে গ্যাস পাঠাচ্ছি সেটা একটা ভ্যারিয়েবল, মানে এটা কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে ভ্যারি করে। কিসের উপরে ভ্যারি করে, এটাকে ভ্যারি করানোর জন্য আমাদের একটা বাইমেটাল টেম্পারেচার কম্পেনসেটার রাখা আছে। ঠিক আছে, বাইমেটাল তোমরা জানো এমন একটা জিনিস যেটা কিনা টেম্পারেচারের ওপরে এর পারফরমেন্স নির্ভর করছে। যদি টেম্পারেচার বেশি হয় তখন এক ধরনের ওপেনিং হবে, যদি টেম্পারেচার কম থাকে তখন এর ওপেনিংটা সেই রকম হবে। মানে এটা টেম্পারেচারের উপরে ভ্যারি করার মতো একটা সিস্টেম আছে বাইমেটাল, যেটা এই অরিফিস বা এই একটা ধরো হোল, এরকম একটা হোল আছে, হ্যাঁ, সেই হোলটার মধ্যে দিয়ে আমার ধরো গ্যাসটা যেতে পারে। কিন্তু এই হোলটা কতটা খুলবে, এই হোলটা কতখানা খুলবে, সেটাকে কন্ট্রোল করার জন্য এখানে আরেকটা বাইমেটালের স্ট্রিপ বা বাইমেটালিক একটা সুইচিং সিস্টেম আছে, যেটা কিনা টেম্পারেচারের উপরে নির্ভর করে এই হোলটাকে কম বেশি করে খুলবে। যদি টেম্পারেচার খুব বেশি হয়ে যায় তখন বেশি পরিমাণে খুলবে, যদি টেম্পারেচার কম থাকে কম খুলবে। কিন্তু এই দিকে যে হোলটা আছে, এই হোলটা কিন্তু এটা কনস্ট্যান্ট, এটাতে আমার টেম্পারেচারের উপরে কোনো ব্যাপার নেই, এটা সবসময় একটা কনস্ট্যান্ট এবং একটা বড় ধরনের অরিফিস, মানে এই দিয়ে অনেক বেশি পরিমাণে গ্যাস এখান দিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে কি হবে বলো দেখি, এটা দিয়ে আমার কম গ্যাস যাচ্ছে, আবার এটা দিয়ে আমার বেশি গ্যাস যাচ্ছে।
এবার নর্মাল যখন কন্ডিশনটা ছিল তখন তো এখানে কোনো গ্যাস ছিল না, এখানে তো কোনো অতিরিক্ত গ্যাস তৈরি হয়নি, তখন আমার এই যে প্রেসার ব্যালেন্স বিম দুটো বেলোকে কি করে রেখেছিল, দুটো বেলোকে আমার ব্যালেন্স করে রেখেছিল, দুটো বেলোকে ব্যালেন্স করে রেখেছিল। এই ধরো একটা বেলো আর এখানে আরেকটা বেলো আছে এরকম, এই দুটো বেলোকে আমার প্রেসার ব্যালেন্স বিমটা কি করে রেখেছিল, ব্যালেন্স করে রেখেছিল। কখন না নর্মাল অপারেটিং কন্ডিশনে। কিন্তু যখন এখানে গ্যাস তৈরি হয়েছে কোনো ইন্টারনাল আর্কিং এর জন্য, সেই গ্যাসটা আমার এই সেন্সিং বেলোর মধ্যে দিয়ে এলো, সেন্সিং বেলো থেকে পাস আউট হয়ে তারপরে আমার প্রেসার যে কন্ট্রোল বেলো তাদের মধ্যে দিয়ে যেতে চাইবে যখন, তখন কি হবে, এই দিকের যে বেলোটা এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস চলে যেতে পারবে, কারণ এখানে যে হোলটা আছে, হোলটা তো বড় হোল, তার মধ্যে দিয়ে প্রচুর গ্যাস যেতে পারবে। তার মানে এই বেলো একটা প্রেসার বেশি ক্রিয়েট করবে, এর আয়তনের পরিবর্তন অনেক বেশি হবে। অন্যদিকে এই যে বেলোটা আছে এটা দিয়ে কিন্তু অতটা পরিমাণে গ্যাস যেতে পারবে না, কারণ এটার হোলটা কিসের উপরে নির্ভর করে, এই হোলের ওপেনিংটা নির্ভর করছে একটা বাইমেটাল টেম্পারেচার কম্পেনসেটরের দ্বারা। ঠিক আছে, তাহলে এটা দিয়ে অতটা যেতে পারবে না, তাহলে এখানে প্রেসার কম ডেভেলপ করবে। তাহলে এই প্রেসারটা আলটিমেটলি গিয়ে কোথায় ধাক্কা মারবে, এই আমার যে প্রেসার ব্যালেন্স বিম আছে তার উপরে ধাক্কা মারবে। এবার এর আয়তন বেশি বেড়ে গেছে, তাহলে এর ধাক্কাটা বেশি মারবে, এর উপরে এ বেশি ধাক্কা মারবে, এ এতটা ধাক্কা মারতে পারবে না, কম ধাক্কা মারবে। তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি প্রেসার ব্যালেন্স বিমের পজিশনটা যেরকম ছিল সেরকম আর থাকবে না, এইদিকে বেশি বেশি হয়ে গেছে, ওইদিকে কম হয়ে গেছে। তার মানে আমার জিনিসটা তখন একটু বেঁকে যাবে, ধরো এইরকম হয়ে গেল আর এইটা এইরকম হয়ে গেল, মানে এইরকম ভাবে এটাকে তখন ধরে রাখতে হবে, কারণ এইদিকে আমার কম প্রেসার পড়েছে, এদিকে বেশি প্রেসার পড়েছে। তা যখন আমার এই প্রেসার ব্যালেন্স বিম তার সঙ্গে আবার যুক্ত আছে কে, এখানে আবার একটা অ্যাকচুয়েটার যুক্ত আছে, মানে প্রেসার ব্যালেন্স বিমটা যদি এরকম পজিশনে থাকে তখন অ্যাকচুয়েটার কোনো সিগন্যাল বা কোনো অ্যাকচুয়েটেড হবে না। কিন্তু প্রেসার ব্যালেন্স বিমের যদি পজিশন চেঞ্জ হয়ে যায়, সেটা গিয়ে একটা বেসিক্যালি এই অ্যাকচুয়েটারকে সিগন্যাল দিয়ে দেবে, এবং এই অ্যাকচুয়েটারটা বেসিক্যালি কি করবে, আমাদের এখানে একটা ইলেকট্রিক্যাল সুইচ, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সুইচ যেটা আছে সেটাকে ক্লোজ করে দেবে। ঠিক আছে, এখানে যে ইলেকট্রিক্যাল সুইচ ছিল সেটা ধরো নর্মালি আমার অফ কন্ডিশনে ছিল, মনে করো এরকম একটা সুইচ আছে, অ্যাকচুয়েটারের জায়গাটা দেখাই আমি, ধরো এখানে একটা এরকম একটা সুইচ আছে, হ্যাঁ, এই অ্যাকচুয়েটার দিয়ে আমার এই সুইচটা ধরো একটা লিভার সিস্টেমের দ্বারা সুইচটা অন অফ হয়। তো ধরো প্রথমে আমার সুইচ এরকম ছিল, আর আমাদের যে ট্রিপ সিগন্যাল যেটা যাবার কথা বাইরে, মানে প্রেসার, যে আমাদের সাডেন প্রেসারাইজ রিলে থেকে যে আমাদের ট্রিপ সিগন্যাল যেটা যাওয়ার কথা, সেটা ধরো এই দুটো তারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো নর্মাল কন্ডিশনে আমার পজিশন সুইচের পজিশনটা এরকম ছিল, যখন কিনা আমার অ্যাকচুয়েটার, এটা ধরো অ্যাকচুয়েটার, তার উপরে কোনো আমাদের অ্যাকচুয়েটেড ছিল না, নর্মাল কন্ডিশনে ছিল। কিন্তু যখন আমার প্রেসার ব্যালেন্স বিমটা পজিশন চেঞ্জ হলো, মানে এখানে ছিল আমার প্রেসার ব্যালেন্স বিমটা, ধরো এখানে ছিল, প্রেসার ব্যালেন্স বিমটার যখন পজিশনটা চেঞ্জ হয়ে গেল, এ কি করলো, এই অ্যাকচুয়েটারকে অ্যাকচুয়েট করবে, অ্যাকচুয়েটারকে অ্যাকচুয়েট করলে এই সুইচটা আর এখানে থাকবে না, সুইচটা একটু এগিয়ে যাবে, সুইচটা এগিয়ে গিয়ে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। সুইচ এখানে চলে গেলেই আমার ট্রিপ সিগন্যাল, যেটা আমাদের সার্কিট ব্রেকারে চলে গেছে, এই দুটো সিগন্যাল, এটা তো আমার সার্কিট ব্রেকারে গেছে, সুইচটা ক্লোজ হয়ে গেছে, এবং তার মানে সার্কিট ব্রেকারে একটা ট্রিপ সিগন্যাল পৌঁছে যাবে। তার মানে টোটাল ব্যাপারটা ঘটলো কিসের মাধ্যমে, টোটাল ব্যাপারটা কিন্তু ঘটলো এখানে গ্যাসটা জেনারেট হলো তার জন্য। যদি গ্যাস জেনারেট না হতো বা ইন্টারনাল কোনো আর্কিং না হতো, তাহলে কিন্তু আমার এই ট্রিপ সিগন্যালটা যেত না। কিন্তু যখনই ইন্টারনাল গ্যাস, মানে ইন্টারনাল আর্কিং এর জন্য গ্যাস তৈরি হয়েছে, সেই গ্যাসের প্রেসারে প্রথমে আমার সেন্সিং বেলো ওটাকে সেন্স করেছে, নেক্সট আমাদের যে কন্ট্রোল বেলো তাদের দু ধরনের ওপেনিং থাকার জন্য একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, এবং তার জন্য প্রেসার ব্যালেন্স যে বিমটা আছে সেটার পজিশন চেঞ্জ হয়েছে, এবং তার জন্য অ্যাকচুয়েটার অ্যাকচুয়েটেড হয়েছে, এবং সে ইলেকট্রিক্যাল সুইচটাকে ক্লোজ করে দিয়েছে, এবং ইলেকট্রিক্যাল সুইচ ক্লোজ করে দেওয়ার কারণে আমাদের যে ট্রিপ সিগন্যাল যেটা আমাদের সার্কিট ব্রেকারে চলে যায়, এটা তো আমাদের ট্রিপ সিগন্যাল, এটা ট্রিপ কয়েলে চলে যাবে। ঠিক আছে, সার্কিট ব্রেকারে যে ট্রিপ কয়েল সেখানে এটা সিগন্যাল পাঠিয়ে দেবে। তো এইভাবে আমাদের একটা সাডেন প্রেসারাইজ রিলে এটা ফাংশন করে। তাহলে বুঝতেই পারছো সাডেন প্রেসারাইজ রিলে এটা হচ্ছে এক ধরনের অ্যাডিশনাল প্রোটেকশন আদার দ্যান দিস বুখোলজ রিলে, দুটোই কিন্তু একটা ইন্টারনাল ফল্টের জন্য অ্যাকচুয়েট করে, দুটোই আমাদের ইন্টারনাল ফল্টসকে ডিটেক্ট করতে সাহায্য করে। ঠিক আছে, এই দেখো এখানে আমরা একটা এবিবির একটা ডেটা শিট ডাউনলোড করেছি। এটা হচ্ছে কিসের ডেটা শিট না, একটা সাডেন প্রেসার রিলে। ঠিক আছে, একটা এবিবি কোম্পানির একটা টেকনিক্যাল গাইড, এটা
ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। তো সেখানে এই রিলের একটু ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই গ্রাফটা কিসের গ্রাফ? এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ওয়াই অ্যাক্সিস এই বরাবর আমার দেখিয়েছে যে এটা রেট অফ রাইজ অফ প্রেসার ইন পিএসআই পার সেকেন্ড, ঠিক আছে? পিএসআই পার সেকেন্ড মানে বেসিক্যালি এটা কিন্তু প্রেসার, কতটা প্রেসার হলো তার উপরে নয়, বেসিক্যালি কত তাড়াতাড়ি প্রেসারটা ডেভেলপ করছে তার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। মানে প্রেসারটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? প্রেসার ধরো আমরা পি দিয়ে ডিনোট করছি, কিন্তু এই রিলে যেটা অপারেট করবে এটা বেসিক্যালি এর ফাংশনিংটা এমনই, সেটা হচ্ছে ডিপি বাই ডিটি, ঠিক আছে? সাডেন রেট অফ রাইজ অফ প্রেসার, তার উপরে এই রিলের ফাংশনিংটা ডিপেন্ড করবে। এবার হচ্ছে এই প্রেসারের ইউনিট কি হয় বলো? প্রেসারের ইউনিট বেসিক্যালি এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে পিএসআই বলেছে। পিএসআই এর হচ্ছে প্রেসারের একটা ইউনিট, এটা হচ্ছে পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এফপিএস সিস্টেমে আছে। পাউন্ড মানে আমাদের বলের একক কি? বলের একক হচ্ছে এফপিএস পদ্ধতিতে পাউন্ড, ঠিক আছে? পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, সেইটা হচ্ছে এখানে প্রেসারের একক হিসাবে ইউজ করা হয়েছে। এবং পার সেকেন্ড মানে ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটির একক কি হবে? তাহলে পার সেকেন্ড হয়ে যাবে পিএসআই পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ইউনিট অফ দ্য রেট অফ রাইজ অফ প্রেসার, ঠিক আছে? তো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের প্রেসার রাইজটাকে দেখিয়েছে আর এক্স অ্যাক্সিস বরাবর অপারেটিং টাইমটাকে দেখিয়েছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর অপারেটিং টাইম ইন সেকেন্ডস। তো দেখতেই পাচ্ছ যখন আমাদের এখানে অনেক বেশি আছে, সাপোজ গ্রাফটা এরকম, গ্রাফটা কিরকম আছে আমরা যদি এখানে ড্র করি, গ্রাফটা অনেকটা অনেকটা এইরকম আছে, এইরকম টাইপের গ্রাফের নেচারটা, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আছে পিএসআই পার সেকেন্ড, পিএসআই পার সেকেন্ড, এটা হচ্ছে রেট অফ রাইজ অফ প্রেসারকে ডিনোট করছে। আর এক্স অ্যাক্সিস বরাবর কি আছে? টাইম, অপারেটিং টাইম হুইচ ইজ ইন সেকেন্ড, ঠিক আছে? তো দেখো যখন আমার হিউজ এখানে থাকা মানে কি, এখানে দেখো ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা অনেক বেশি, তখন কি হবে? খুব কম সময়েই আমার সিগন্যালটা পৌঁছে যাবে, ট্রিপ সিগন্যালটা পৌঁছে যাবে। দেখো এটা অপারেটিং টাইম কিন্তু খুবই স্মল, মানে নেগলিজেবল, নিয়ার টু জিরো, মানে একদম ইনস্ট্যান্টেনিয়াসলি এটা অপারেট করে যাবে যখন হিউজ প্রেসার রাইজ করছে। কিন্তু যখন আস্তে আস্তে প্রেসারের মানটা কমে আসছে, রেট অফ রাইজ অফ প্রেসারটা আস্তে আস্তে যখন যত কমছে, তত আমাদের কি হচ্ছে? অপারেটিং টাইমটা বেড়ে যাচ্ছে। অপারেটিং টাইমটা দেখো আস্তে আস্তে এদিকে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে একটা প্রেসার, সাডেন প্রেসার রাইজ রিলে এটা ফাংশন করে। এটা হচ্ছে এটা একটা অ্যাডিশনাল প্রোটেকশন আদার দ্যান দিস বুখোলজ রিলে প্রোটেকশন। স্যার গ্রাফটা একবার বলুন, বুঝতে পারলাম না। দেখো গ্রাফে দুটো অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি যে কতটা দ্রুত, মানে ডিপি বাই ডিটি বেসিক্যালি কতটা দ্রুত প্রেসারটা রাইজ করে, সেটাকে আমি কি ইউনিটে দেখাবো বলো? ডিপি বাই ডিটি ইউনিট কি হবে? এফপিএস পদ্ধতিতে পিএসআই পার সেকেন্ড, যেখানে পিএসআই কথাটার অর্থ হচ্ছে পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, এটা হচ্ছে পিএসআই। আর পার সেকেন্ড কেন? এটা হচ্ছে টাইম, ডিটির জন্য একটা টাইম। তো দেখো প্রথমে যখন আমরা ইনিশিয়ালি যখন দেখছি, সাপোজ এই জায়গাটা, এখানে ধরো 1 সেকেন্ড, এটা ধরো আমার 1 সেকেন্ডে বোঝাচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা যখন গ্রাফটা, অরিজিনাল গ্রাফটা যদি আমরা দেখি এবিবির, যেটা আমরা ডেটা শিট থেকে পেয়েছি, এখানে গ্রাফটাই দেখো, এই যে জায়গাটা এখানে কি, এখানে আমাদের রেট অফ রাইজ অফ প্রেসারটা খুব বেশি এই পয়েন্টে। তো সেখানে আমাদের অপারেটিং টাইম কত হওয়া উচিত? মানে খুব দ্রুত গতিতে প্রেসারটা বৃদ্ধি পাচ্ছে, ইন্টারনাল প্রেসারটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এটা কখন ঘটতে পারে? যদি ইন্টারনাল আর্কিংটা খুব ভয়াবহ আকার নেয়, ইন্টারনাল কোনো আর্কিং তৈরি হয়েছে এবং সেই সময়ে আমাদের খুব দ্রুত গতিতে গ্যাস তৈরি হচ্ছে, মানে মানে আমাদের যে ট্রান্সফরমার অয়েল ওটা ভেপোরাইজড হয়ে গ্যাসে পরিণত হচ্ছে এবং তার জন্যই প্রেসারটা বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে যত আমরা দেখছি ওয়াই অ্যাক্সিসের এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তো মানে আরো বেশি হতেই পারে, তো এটা এই রিলে অনুযায়ী এটা ম্যাক্সিমাম। তো এখানে দেখো কত আছে, পিএসআই পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 5 আছে, মানে 5 পিএসআই পার সেকেন্ড। এত দ্রুত গতিতে যখন গ্যাসটা জেনারেট হচ্ছে, তখন আমাদের কি দেখা উচিত? আমাদের যে রিলে সেটা কত সময় নেওয়া উচিত? বেশি সময় কি আমরা ওয়েট করব রিলেটাকে ট্রিপ করার জন্য? অবশ্যই না। আমরা চাইবো যেন তৎক্ষণাৎ রিলেটা ট্রিপ করে যায়। যদি তৎক্ষণাৎ রিলেটা ট্রিপ করে যায় মানেটা কি? ট্রিপ সিগন্যালটা সার্কিট ব্রেকারকে পাঠায়, সার্কিট ব্রেকারকে যদি আমরা পাঠাতে পারি ট্রিপ সিগন্যালটা, সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাবে। সার্কিট ব্রেকার ট্রিপ হলে ট্রান্সফরমারে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং এই ইন্টারনাল আর্কিংটা বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা ট্রান্সফরমারকে বাঁচাতে পারবো। কিন্তু
তার জন্য কি দরকার, তার জন্য আমাদের রিলেটা যেন তৎক্ষণাৎ ব্যাপারটাকে সেন্স করতে পারে। তো দেখো, যখন আমার এখানে 5 psi/সেকেন্ড এত দ্রুত গতির প্রেসার তৈরি হচ্ছে বা ডেভেলপ করছে, তখন আমাদের অপারেটিং টাইমটা কত? এই জায়গায় ভাবো, এখান থেকে এতটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এইটুকুটা কত? 1 সেকেন্ডের হয়তো 1000 ভাগের 1 ভাগ বা মানে 500 ভাগের 1 ভাগ, এত কম সময়ের মধ্যেই এটা ট্রিপ সিগন্যালটা পাঠিয়ে দেবে। তারপরে দেখো, আস্তে আস্তে যত আমাদের এই দিক বরাবর আমরা গ্রাফটাই দেখছি, কি হচ্ছে, প্রেসার রেট অফ রাইজ অফ প্রেসারটা আস্তে আস্তে কমছে। তো যত কম কমছে, এর মানেটা কি? রেট অফ রাইজ অফ প্রেসারটা কমার অর্থ হচ্ছে ইন্টারনাল আর্কিং হচ্ছে ঠিকই, তার জন্য গ্যাসও তৈরি হচ্ছে, কিন্তু এখনো অত ভয়াবহ আকার নেয়নি। ঠিক আছে, তো তখন একটু সময় বেশি দেওয়া যেতে পারে। কম প্রেসার তৈরি হলে তখন একটু বেশি সময় নিলাম। আরো কম প্রেসার যদি দ্রুত তৈরি হয়, তখন আরো কম গতিতে যদি প্রেসার তৈরি হয়, আরো একটু বেশি সময় দেবো। মানে এইরকম ভাবে রিলেটা অপারেট করবে, মানে যত দ্রুত গতিতে প্রেসারটা ডেভেলপ করবে, যেন তত তাড়াতাড়ি রিলেটা ট্রিপ করে। এইরকম ক্যারেক্টারিস্টিক্স এর রিলে বানানো দরকার। তো বেসিক্যালি আমাদের যে সাডেন প্রেসার রাইজ রিলে, সেটা এই এটা কি ওই সাইকেল দিয়ে দেখানো হচ্ছে? এটা হচ্ছে, এখানে তো কিছু মানে এটা হচ্ছে টাইম টু অপারেট ইন সাইকেলস। ঠিক আছে, অপারেট ইন সাইকেল মানে কত সাইকেল লাগছে বেসিক্যালি। এখানে এটা শো করেনি কিছু। ঠিক আছে, এখানে তো কিছু ভ্যালু দেয়নি, তার জন্য ওটা বলা যাচ্ছে না কতগুলো সাইকেল লাগছে। মানে বেসিক্যালি আমাদের যে এসি সিগন্যাল যেগুলো হয়, এসি যেটা সেটা কি, মানে এইরকম ধরো একটা এসি সিগন্যাল আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা সাইকেল। ঠিক আছে, এখান থেকে এটা মানে একটা সাইকেল। হ্যাঁ, তো এরকম কতগুলো সাইকেলের মধ্যে এটা ট্রিপ করবে, বেসিক্যালি সেইটাকে ওখানে দেখাতে চাইছে। তো ওখানে ভ্যালুগুলো কিছু দেয়নি বলে আমরা ওটা বলতে পারছি না, বাট এটা হচ্ছে একটা সাইকেল। তো আমাদের যে এসি সিগন্যাল আছে, সেটার আমরা টাইম পিরিয়ড কত জানি বলো? এই টাইম পিরিয়ডটা কত? 50 হার্জ। এফ ইকুয়াল টু আমাদের কত পাওয়ার যেটা আছে, সেটা হচ্ছে 50 হার্জ, তাই তো? তাহলে ওই টাইমটা কত বলো? এখান থেকে এইটুকুটা, এটা আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এইখান থেকে এইটুকু টাইমটা কত? এটা হচ্ছে 50 হার্জ। তাহলে টাইম পিরিয়ডের ইউনিট কি হয়? টি ইজ ইকাল টু 1/f। ক্যাপিটাল টি ইজ ইকাল টু কত হয়? 1/f হয়। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/50। দ্যাট মিনস 1000, মানে 1 সেকেন্ড, মানে আমরা কত যদি সেকেন্ডে পেতে চাই, তাহলে হয়ে যাবে 1/50, এত সেকেন্ড। ঠিক আছে, 1/50 মানে হচ্ছে এত সেকেন্ড। হ্যাঁ, তার মানে এটা যদি আমরা মিলি সেকেন্ডে করতে চাই বা সেকেন্ডে যদি রাখি, তাহলে কত হচ্ছে? 1/50 মানে 0 পয়েন্ট কত বলো? 0.02 নাকি? 0.02 সেকেন্ড। তো 0.02 সেকেন্ডে একটা সাইকেল হয়। ঠিক আছে, এবার হচ্ছে এখানে এই বরাবর অ্যাকচুয়ালি ও সাইকেলটা দেখাতে চাইছিল, কতগুলো সাইকেলে হচ্ছে। তার মানে যদি ধরো এখানে এটা যদি একটা সাইকেল ধরি, তার মানে মানে এটা ঠিক অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না এখানে এই গ্রাফ থেকে। তো বেসিক্যালি একটা সাইকেল মানে বলতে চাইছে 0.02 সেকেন্ড। তো এইভাবে কতগুলো সাইকেলে অপারেট করছে জিনিসটা, রিলেটা কতগুলো সাইকেল নিচ্ছে একটা psi/সেকেন্ড, কত রেটে প্রেসার ডেভেলপ করলে কত সাইকেলের মধ্যে সেটা ট্রিপ করে, সেটাকে ডিনোট করার জন্য আমরা এখানে আরেকটা স্কেল নিয়ে সেখানে কতগুলো সাইকেল আছে সেটাকে দেখাতে পারি। ঠিক আছে, কত সাইকেলের মধ্যে রিলেটা ট্রিপ করছে, সেটা একটু বড় স্কেল হবে অবশ্যই, কারণ মানে সেকেন্ডে দেখালে কি, সেকেন্ডটা তো খুব ছোট স্কেল হয়ে যাচ্ছে না। সেখানে একটা যদি আমরা সাইকেলে দেখাই, তার মানে ধরো 0.02 সেকেন্ড মানে একটা সাইকেল, 0.04 সেকেন্ড মানে দুটো সাইকেল। তার মানে খুব অল্প সময়কে আমরা এখানে যদি দেখাতে চাই, তো সেখানে যদি আমরা এরকম এর মুভমেন্টটা বোঝাতে চাই, তো সেটা দেখানো যেতে পারে। তার জন্য দেখো এই স্কেলটা অনেকটা বড় হয়েছে এখানে। এই যে স্কেলটা এখানে দেখাতে চাইছে, এটা অনেকটা বড়, মানে হয়তো এইটুকু সময় হয়তো একটা সাইকেলে, এইটুকু সময় হয়তো আরেকটা সাইকেল, দুটো সাইকেল, এরকম করে এরা বোঝাতে চাইছে। এটা আলাদা স্কেল, যদিও স্কেলের এখানে ভ্যালুগুলো লেখা নেই। তার জন্য আমি এই যে টাইম টু অপারেট ইন সেকেন্ডস এটাকে ডিটেলসে বললাম, কারণ এখানে ভ্যালুটা এক্স্যাক্টলি মেনশন করা নেই। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা সাডেন প্রেসারাইজ রিলে সেটাকে লাগানো থাকে, মানে কোথায় লাগানো থাকে আমরা বললাম, এবং এর অপারেটিং প্রিন্সিপালটা আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা আরেক ধরনের প্রোটেকশন দেখব, যেটা এখানে আছে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রেও দেখব। ঠিক আছে,
ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো সেটা জানার জন্য তার আগে আমরা বলে নিই যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন কিন্তু কি জন্য কাজে লাগে। ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমাদের কি কাজে লাগে বলো? ফর ডিটেক্টিং ইন্টারনাল ফল্টস, মানে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস গুলো আছে সেই ওয়াইন্ডিংস গুলোর মধ্যে যদি কোনো ইন্টারনাল ফল্ট হয়, দ্যাট ফল্ট মাইট বি ফেজ টু ফেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফল্ট মাইট বি ফেজ টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, ইন্টারনাল যদি কোনো আমাদের ফেজ টু ফেজ ফল্ট হয় অথবা যদি আমাদের ফেজ টু গ্রাউন্ড ফল্ট হয়, তার জন্য এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন কাজ করে। ইন্টারনাল ফল্টস সেটাকে ডিটেক্ট করবার জন্য আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন ব্যবহার করব। এবার এই ইন্টারনাল ফল্ট ডিটেক্ট করার জন্য তো ব্যবহার করব, কিন্তু কোন ধরনের, মানে কত রেটিং এর ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহার করব? সব ট্রান্সফরমারে কি আমরা ইউজ করব? না, তা কিন্তু করব না। এটা আমি আগের দিনই বলেছিলাম যে জেনারেলি যদি পাওয়ার ট্রান্সফরমার এবং যাদের রেটিং হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 2 MVA, ঠিক আছে, গ্রেটার দ্যান 2 MVA যদি রেটিং হয় সেক্ষেত্রেই আমরা এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করব। আদারওয়াইজ এটা ইকোনমিক্যালি জাস্টিফাইড হবে না তার থেকে কম রেটিং এর ট্রান্সফরমারে ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করা। আর এই ইন্টারনাল ফল্ট বলতে কিন্তু আগেরটা যেরকম বুকল জিলে সেটাও ইন্টারনাল ফল্টকে ডিটেক্ট করেছিল, সেই ইন্টারনাল ফল্টটা কিন্তু কোনো গ্রাউন্ডকে বা দুটো ফেজকে ইনভলভ করেছিল না, কোনো একটা ফেজের ইন্টার টার্ন ফল্ট ছিল অথবা কোরের মধ্যে হটস্পট ফরমেশন এই জাতীয় ফল্ট ছিল। কিন্তু এই ইন্টারনাল ফল্ট মানে কিন্তু আমাদের যে ওয়াইন্ডিংস গুলো আছে সেই ওয়াইন্ডিংস গুলোর মধ্যে ফেজ টু ফেজ ফল্ট, ওয়াইন্ডিং গুলোর মধ্যে দুটো ফেজ, ধরো রেড ফেজের ওয়াইন্ডিং ইয়েলো ফেজের সঙ্গে ঠেকে গেল, সেটা হচ্ছে ফেজ টু ফেজ ফল্ট, এই ধরনের ফল্ট। অথবা আমাদের ফেজ টু গ্রাউন্ড, ধরো রেড ফেজেরটা কোরের সঙ্গে ঠেকে গেল, বা সরি আমাদের ট্রান্সফরমারের যে বডিটা আছে তার সঙ্গে ঠেকে গেল, এই ধরনের যে ফল্ট একে আমরা বলবো যে কি ফল্ট না, এগুলো হচ্ছে ফেজ টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফেজ টু গ্রাউন্ড ফল্ট, ফেজ টু গ্রাউন্ড ফল্ট। তার মানে ফেজ টু ফেজ অথবা ফেজ টু গ্রাউন্ড এই ফল্ট গুলো যদি ট্রান্সফরমারের ভেতরে হয়, ট্রান্সফরমার বাইরে হলেও কিন্তু এটা ডিটেক্ট করবে না, খালি ট্রান্সফরমারের ভেতরে যদি কোনো ফেজ টু ফেজ ফল্ট হয় অথবা ফেজ টু গ্রাউন্ড ফল্ট হয় সেইগুলোকে ডিটেক্ট করবে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ট্রান্সফরমারের বাইরে যদি কোনো ফেজ টু ফেজ বা ফেজ টু আর্ক ফল্ট হয় সেগুলো ডিটেক্ট করার জন্য অন্য কিছু প্রোটেকশন থাকে, কিন্তু ইন্টারনালি প্রোটেকশন করবার জন্য এগুলো থাকছে। এবং এগুলো জেনারেলি 2 MVA এর থেকে বেশি রেটিং এর যে ট্রান্সফরমার সেখানেই এগুলোকে আমরা ব্যবহার করি। পাওয়ার ট্রান্সফরমার বেসিক্যালি সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নয়, সেগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, এবং এগুলো মেনলি কোথায় থাকে? সাবস্টেশনে থাকে পাওয়ার ট্রান্সফরমার। সেখানে আমরা এই ধরনের প্রোটেকশন ব্যবহার করব। এবার দেখো এই যে পাওয়ার ট্রান্সফরমার আমরা দেখছি, সেই পাওয়ার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারির উপরে ভিত্তি করে কিছু ভেক্টর গ্রুপে একে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি যে ভোল্টেজ তারা তো সেম ফেজেই থাকবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে ধরো প্রাইমারিটা আমাদের সাপোজ এরকম হলো যে আমাদের স্টার, প্রাইমারিটাও হচ্ছে স্টার কানেক্টেড এবং সেকেন্ডারিটাও হচ্ছে স্টার কানেক্টেড। হতেই পারে তো প্রাইমারিও স্টার সেকেন্ডারিও স্টার, আবার হতে পারে তো প্রাইমারিও ডেল্টা হতে পারে সেকেন্ডারিও ডেল্টা, এরকম ট্রান্সফরমারও হয়। তাহলে এই ধরনের যে ট্রান্সফরমার তাদের মধ্যে দেখো প্রাইমারি ওয়াইন্ডিংস গুলো কেমন থাকবে। আমরা যদি প্রাইমারি ওয়াইন্ডিংস গুলো দেখি, ধরো এইটা হলো আমার প্রাইমারি ওয়াইন্ডিং, এটা ধরো আমাদের সেকেন্ডারি, সরি এটা হচ্ছে প্রাইমারি তিনটে ফেজকে আমরা দেখাচ্ছি এরকম আছে, আর সেকেন্ডারি যে আছে সেটাও ধরো এইরকম আছে। তাহলে এই ধরনের ট্রান্সফরমারকে আমরা কি ট্রান্সফরমার নাম দেবো? এটা হচ্ছে আমাদের স্টার স্টার ট্রান্সফরমার। দেখো প্রাইমারিও স্টার কানেক্টেড সেকেন্ডারিও স্টার কানেক্টেড, তাহলে এটা হলো আমাদের স্টার স্টার কানেক্টেড ট্রান্সফরমার। আবার হচ্ছে ধরো প্রাইমারিও ডেল্টা কানেক্টেড সেকেন্ডারিও ডেল্টা কানেক্টেড, এইরকম। এটা ধরো আমাদের প্রাইমারি, আর এটা ধরো আমাদের সেকেন্ডারি। আমরা দেখাচ্ছি, তাহলে এটা মানে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম আমরা শো করছি। তো এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দেখো দুটোই কি কি কানেক্টেড, দুটোই ডেল্টা কানেক্টেড। তাহলে প্রাইমারিও স্টার সেকেন্ডারিও স্টার, এটা একটা এক ধরনের ট্রান্সফরমার হতে পারে যাকে আমরা কি নাম বলবো? স্টার স্টার। আবার প্রাইমারিও ডেল্টা সেকেন্ডারিও ডেল্টা কানেক্টেড, একে আমরা বলবো ডেল্টা ডেল্টা ট্রান্সফরমার।
তো যদি কোনো ট্রান্সফরমারের যদি আমাদের ওয়াইন্ডিংস গুলো এরকম ভাবে কানেক্টেড থাকে, এদেরকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ওয়ান ট্রান্সফরমার। ঠিক আছে, গ্রুপ ওয়ান এদেরকে আমরা বলি, গ্রুপ ওয়ান এদেরকে আমরা কি বলি, গ্রুপ ওয়ান। এবং এখানে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের শিফট নেই। দেখো প্রাইমারিতেও এটা ধরি আমরা রেড ফেজ যদি প্রাইমারির ধরি, এটা সেকেন্ডারি রেড ফেজ ছোট হাতের আর দিয়ে, তাহলে দেখো প্রাইমারি রেড ফেজ সেকেন্ডারি রেড ফেজ তারা সেম ফেজে আছে। এটা ধরো আমার প্রাইমারির ইয়েলো ফেজ, এটা ধরো আমার সেকেন্ডারির ইয়েলো ফেজ, তারাও সেম ফেজে আছে। এটা ধরো প্রাইমারির বি ফেজ, এটা ধরো সেকেন্ডারির বি ফেজ, তারাও সেম ফেজে আছে। তাহলে মানে কি, প্রাইমারির কোনো ওয়াইন্ডিং তার সঙ্গে কোরসপন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কোনো রকম কোনো ফেজ অ্যাঙ্গেলের শিফটিং নেই। এদেরকে আমরা বলবো হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি ফেজ অ্যাঙ্গেলের শিফট কত ডিগ্রি, 0 ডিগ্রি শিফটেড। তাহলে এই ধরনের যে ভেক্টর গ্রুপ, তাকে আমরা বলবো গ্রুপ ওয়ান ট্রান্সফরমার, যাদের এরকম কানেকশন থাকে। আবার ধরো এমনও তো হতে পারে আমাদের রেড ফেজটা এরকম আছে, এর যদি রেড ফেজটা সেকেন্ডারি রেড ফেজটা ঠিক অপোজিট থাকতো, এটাকে আমরা কি বলতাম? ধরো গ্রুপ ওয়ান হলো এটা, নেক্সট আমরা গ্রুপ টু তে যাব। গ্রুপ টু, ধরো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংটা এরকম আছে, স্টারের আছে, ধরো এটা প্রাইমারি ওয়াইন্ডিং এরকম কানেক্টেড আছে, এটা হলো আমাদের রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, এটা ধরো আমাদের ব্লু ফেজ। ঠিক আছে, এবার সেকেন্ডারিটা কেমন আছে না, সেকেন্ডারিটা রেড ফেজটা নিচে আছে। সেকেন্ডারি ধরো এইটা রেড ফেজ, এইটা ধরো আমার ইয়েলো ফেজ, এটা ধরো আমার ব্লু ফেজ। এটা হলো ধরো ছোট হাতের আর দিলাম সেকেন্ডারি বলে, এটা ধরো ছোট হাতের ওয়াই দিলাম, আর এটা ধরো ছোট হাতের বি দিলাম। তাহলে এই ধরনের ট্রান্সফরমার গ্রুপকে আমরা কি বলবো? এখানে রেড ফেজ প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি ফেজ অ্যাঙ্গেলের শিফট কত? 180। এখানে দেখো প্রাইমারি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। প্রাইমারি রেড ফেজ আর সেকেন্ডারি রেড ফেজ যদি আমরা দেখি, তারা 180 ডিগ্রি শিফটেড। প্রাইমারি রেড ইয়েলো ফেজ এদিকে ছিল, সেকেন্ডারি ইয়েলো ফেজ এই দিকে আছে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে ফেজ শিফট। দেখো হ্যাঁ, ফেজ শিফট কত ডিগ্রি? ফেজ শিফট হচ্ছে এখানেও 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে গ্রুপ টু গুলোকে আমরা বলি হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট, 180 ডিগ্রি ফেজ শিফট। ঠিক আছে, তো একইভাবে ধরো এরকমও তো হতে পারে, যে একটা প্রবলেম হয়েছে আমার এই ফোনের এই ল্যাপটপের মাউসটা ঠিক ফাংশন করছে না। ঠিক আছে, এই প্রবলেমটা আগেও হয়েছিল আগের ক্লাসটাতেও, তারপরে দেখলাম আপাতত ঠিক হয়েছিল। হুম, তো এই পর্যন্ত দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা ডিসকাস করলাম বেসিক্যালি সেটা হচ্ছে ভেক্টর গ্রুপ ওয়ান, যেটার মধ্যে কিনা প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই, 0 ডিগ্রি শিফটেড। ঠিক আছে, এখানে আরেকটা ধরনের আমরা গ্রুপ টু দেখলাম, যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে ফেজ অ্যাঙ্গেল শিফটিং হচ্ছে 180 ডিগ্রি। এরকম ভাবে গ্রুপ থ্রি এবং গ্রুপ ফোরও আছে। ঠিক আছে, গ্রুপ থ্রিতে কি হয়, প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে একটা -30 ডিগ্রি ডিফারেন্স থাকে। যেমন হচ্ছে প্রাইমারিতে যেদিকে থাকছে, সেকেন্ডারিটা তার থেকে -30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি ওটা পিছিয়ে থাকছে, -30 ডিগ্রি। ঠিক আছে, এরকম একটা গ্রুপ হয়। আর একটা গ্রুপ হয় গ্রুপ ফোর, যেখানে +30 ডিগ্রি পিছিয়ে থাকে। তো এরকম ভাবে বিভিন্ন গ্রুপের আমরা এগুলো আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে পড়ে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে কি আমাদের যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, মেন আলোচ্য বিষয় তো এটাই, ডিফারেন্সিয়াল প্রোটেকশনটাকে আমরা দেখাবো। তো সেই ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমস্যা দেখা দেবে, যেটা আমরা অল্টারনেটরের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করিনি। কারণ কি, অল্টারনেটরের আমাদের সবসময় ছিল স্টার কানেক্টেড,
অল্টারনেটরের যে ওয়াইন্ডিংস গুলো সেগুলো কিন্তু অলওয়েজ স্টার কানেক্টেড ছিল, কিন্তু যখনই আমরা ইউজ করছি একটা ট্রান্সফরমারে কিন্তু যে সবসময় স্টার কানেক্টেডই থাকবে তার তো কোনো মানে নেই। প্রাইমারি স্টার, সেকেন্ডারি স্টার হতে পারে, প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি ডেল্টা এটাও হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে প্রাইমারিটা ডেল্টা, সেকেন্ডারিটা স্টার এরকমও হতে পারে, আবার প্রাইমারিটা স্টার, সেকেন্ডারি ডেল্টা এটাও হতে পারে। রাদার আমরা বলতে পারি আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন এই ধরনের যে সিস্টেমগুলো, সেখানে যে ট্রান্সফরমার ইউজ করা হয় সেগুলো বেশিরভাগই কি ধরনের ট্রান্সফরমার, সেগুলো হচ্ছে প্রাইমারিটা ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারিটা হচ্ছে স্টার কানেক্টেড, এই ধরনের ট্রান্সফরমার। তো সেখানে কিন্তু আমাদের যে ডিফারেন্সিয়াল যে ওয়াইন্ডিংস গুলো, মানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন পারপাসে আমরা যে কারেন্ট ট্রান্সফরমার বা সিটি গুলোকে ইউজ করব, সেগুলোকে লাগানোর সময় আমাদেরকে একটা বিশেষ পদ্ধতি মেনে চলতে হবে। বিশেষ করে অল্টারনেটরের প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু কারেন্ট ট্রান্সফরমার গুলোকে লাগানো নিয়ে আমাদের কোনো রকম কোনো মানে অসুবিধা ছিল না। আমরা যেরকম পদ্ধতিতে লাগাতে চাইছিলাম, মানে প্রাইমারি যেহেতু ওটা স্টার কানেক্টেডই ছিল ওয়াইন্ডিংস গুলো, তার জন্য কারেন্ট ট্রান্সফরমার গুলোকে নিয়েও আমরা একটা স্টার কানেকশনই করছিলাম। কিন্তু যেহেতু আমার এই ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটো সাইড চলে আসছে, একদিকটা হয়তো স্টার, একদিকটা হয়তো ডেল্টা, তখন কিন্তু আমাদের কারেন্ট ট্রান্সফরমার গুলোকে লাগানোর একটা পদ্ধতি তখন আমাদেরকে আলাদাভাবে ভাবতে হবে। ঠিক আছে, তো সেটা আমি পরের দিন ডিসকাস করব। এখন আমি ভেক্টর গ্রুপগুলো ঠিক দেখাতে পারলাম না, কারণ এটা ঠিক ফাংশন করছে না বলে। আমি পরে এটার বোঝাবো যে কি ধরনের ট্রান্সফরমার গ্রুপ থাকলে বা কি ধরনের প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিংস থাকলে কি ধরনের কারেন্ট ট্রান্সফরমারের অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে রাখতে হবে। তো সেই মতো আমাদেরকে কিন্তু এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেমটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেটা ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা পরের দিন ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, আজকে যেটা বললাম তার মধ্যে কারো ডাউট আছে কি? এই এতক্ষণ পর্যন্ত যেটা বলা হলো তার মধ্যে বেশি কিছু বলিনি। আজকে খালি আমরা আলোচনা করেছি যে বুখোলজ রিলে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ গুলো ডিসকাস করেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং তারপরে আমরা পড়েছি আজকে সাডেন প্রেসার রাইজ রিলে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা আমরা এখনো কিন্তু মেন জায়গাতে প্রবেশ করিনি, আমরা কেবলমাত্র ডিফারেন্সিয়াল প্রোটেকশন কোথায় ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয় সেটা বলেছি। ঠিক আছে, পরের দিন আমরা ডিটেলসে ডিফারেন্সিয়াল প্রোটেকশন সম্পর্কে ডিসকাস করব।